বন্ধুরা নমস্কার। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে? বিজেপির বিকল্প মুখ কে হবেন? অর্থাৎ বাংলায় যদি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে, ঘটনাচক্রে যদি এরকমটা হয়ে যায়, তাহলে বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন? বাংলায় বিজেপির মুখ কে হবেন, সেটা কিন্তু সারা বাংলার মানুষের মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর মধ্যে একটি। যে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহের নেতৃত্বে বারবার বাংলার এক কোণা থেকে আরেক কোণা ঘুরে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলছেন, সেই বিজেপি এখনো পর্যন্ত এটা বলতে পারেনি যে তারা ক্ষমতায় এলে তাদের দলের হয়ে কে রাজ্যের সরকারের নেতা হবেন, রাজ্যে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয়ে রাজ্যবাসীকে আপনার উন্নয়নের দিশায় নিয়ে যাবেন। এই কথা বলতে না পারার কারণে তাদের যারা প্রতিপক্ষ, সে তৃণমূল কংগ্রেস হোক, সে কংগ্রেস হোক, সিপিএম হোক, অন্য দলগুলো হোক, সবার কাছে কিন্তু এটা একটা বড় ইস্যু। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এটাকে বারবার মানুষের কাছে তুলে ধরছে যে দেখো, তারা এখনো পর্যন্ত এটাই ঠিক করতে পারেনি তাদের দলের নেতা কে হবেন। আর নেতা এত গুরুত্বপূর্ণ যে নরেন্দ্র মোদী যতই বোঝানোর চেষ্টা করুন না কেন যে 294টি আসনে তিনি ক্যান্ডিডেট, অর্থাৎ তাকে দেখে মানুষ ভোট দেবে, তার কথা ভেবে মানুষ ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে মোদী এই কথা বললেও আসলে তো মানুষ চায় যে ঘরের কেউ নেতা হন, কাউকে মানুষ বিশ্বাস করে তার কথায় ভোট দেবে, যিনি আগামী 5 বছর তাদেরকে নেতৃত্ব দেবেন। সেই রকম কাউকে এখনো পর্যন্ত বিজেপি তো বাংলার মানুষের সামনে তুলে ধরতে পারেনি। অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে এমন কেউ হবেন মুখ্যমন্ত্রী বিজেপি জিতলে যিনি বাংলারই লোক হবেন এবং বাঙালি লোকই হবেন, মানে দিল্লির বা বাইরের কেউ হবেন না, তিনি বাংলার হবেন। কিন্তু অমিত শাহ বললেও এটা কি বাংলার মানুষের কাছে মেনে নেওয়ার মতন বিষয়? কারণ বাংলার মানুষের নেতা কে হবেন এটা যদি বাংলার মানুষ না জানেন, অমিত শাহ জানলে হবে? অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা জানেন, অথচ বাংলার মানুষ জানেন না। তার মানে হলো ইলেকশন শেষ হলে পরে অ্যাক্সিডেন্টালি তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে পরে দিল্লিতে বসে তারা ঠিক করবেন যে তাদের পছন্দের ব্যক্তিকে, তাদের পছন্দের ব্যক্তি যিনি হবেন তাকে বাংলাতে আপনার বাংলার মানুষের নেতা হিসেবে তারা পাঠিয়ে দেবেন। যেমনটা হয়েছিল নায়েব সিং সাইনি, হরিয়ানাতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাকে সারা হরিয়ানার মানুষ কোনোদিন কল্পনাই করতে পারেননি যে মনোহরলাল খট্টরের জায়গায় তিনি মুখ্যমন্ত্রী হবেন। আবার মনোহরলাল খট্টরকে যখন মুখ্যমন্ত্রী করা হয়েছিল তখনও মানুষ একদম সারপ্রাইজড হয়ে গেছিল। এইরকম ভাবে মোহনলাল যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে মধ্যপ্রদেশের মানুষ অবাক হয়ে গিয়েছিলেন। ভজনলাল শর্মা যখন রাজস্থানের মুখ্যমন্ত্রী হন তখন মানুষ আকাশ থেকে মাটিতে পড়েছিলেন। ঠিক তেমনি আরো বিভিন্ন রাজ্যে, এমনকি রেখা গুপ্তা যখন দিল্লির মুখ্যমন্ত্রী হন, দিল্লির কোনো মানুষ কল্পনাতে আনতে পারেনি, এমনকি রেখা গুপ্তা নিজে পর্যন্ত স্বপ্নেও ভাবতে পারেননি যে তাকে মুখ্যমন্ত্রী করা হবে। তো এইরকম ভাবে দিল্লিতে বসে দিল্লির কয়েকজন নেতা মিলে তাদের পছন্দের কাউকে হঠাৎ করে চাপিয়ে দেয়। এইটা তো গণতন্ত্রে কোনো দিনই ঠিক হতে পারে না। আর বাংলার মানুষের কাছে যিনি বর্তমানে নেত্রী হিসেবে আছেন, তিনি তো সারা ভারতবর্ষে বাঘিনী হিসেবে পরিচিত। বাঘিনীর নেতৃত্বে বাংলা রয়েছে, যার কারণে আজকে বাংলার দিকে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে। বাংলা কি সিদ্ধান্ত নিচ্ছে, বাংলা আগামী দিনে আর কি সিদ্ধান্ত নেবে, সে বিষয়টা সারা দেশের মানুষ জানতে চায়। কারণ কি? কারণ নেতা এমনই উচ্চমানের এবং এতই জনপ্রিয় এবং সারা ভারতবর্ষে তার এত বড় প্রতাপ রয়েছে যে তার জন্য তার পুরো রাজ্যটা সারা ভারতবর্ষের মানুষের নজরে থাকে। এবার বাঘিনীর জায়গাতে মানুষ কি প্রত্যাশা করবে? মানুষ প্রত্যাশা করবে বাঘিনীর জায়গায় বাঘ আসবে বা আরেকজন বাঘিনী আসবে, অথবা একজন সিংহী বা সিংহ আসবে।
বাঘিনীর জায়গাতে তো মানুষ কোনোভাবেই একজন বিড়াল কল্পনা করতে পারে না, যাকে দিল্লি থেকে বসিয়ে দেয়া হবে এবং তিনি দিল্লির নেতাদেরকে খুশি করতে ব্যস্ত থাকবেন, দিল্লির নেতাদের সামনে গিয়ে অনুনয় বিনয় করবেন, হাত জোর করে অনুরোধ করবেন। তিনি দৃঢ়তার সঙ্গে কোনো দাবি করতে পারবেন না, সাহসের সঙ্গে কোনো কথা বলতে পারবেন না। এখন যেমন বাংলার নেত্রী দিল্লিতে গেলে পরে দিল্লি তটস্থ থাকে, কেন্দ্র সরকারের বড় বড় নেতারা পর্যন্ত সারা বছর টেনশনে থাকেন বাংলার নেত্রীকে কেন্দ্র করে, যে নেত্রী এরপরে কি সিদ্ধান্ত নেবেন। কিন্তু এমন যদি কেউ আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী হন, যার টু শব্দটি করার পর্যন্ত ক্ষমতা না থাকবে না দিল্লির নেতাদের কাছে, কারণ দিল্লির নেতারা দয়া করে তাকে মুখ্যমন্ত্রী বানাবেন। একজন ব্যক্তিকে নির্বাচনের আগে ঘোষণা করে দেওয়া হলো যে আমরা জিতলে পরে অমুক হবেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পরিষ্কার হয়ে গেল। এবার সেই ব্যক্তির দিকে তাকিয়ে মানুষ ভোট করবে, তার কাজকর্ম, তার কথাবার্তা, তার অতীত ইতিহাস, তার ভবিষ্যতে কাজ করার ক্ষমতা কতটুকু রয়েছে, সমস্ত কিছু মানুষ চুলচেরা বিশ্লেষণ করবে, বিচার করবে, তারপরে গিয়ে মানুষ ভোটটা দেবে। তারপরে গিয়ে যদি তার কথায় বিশ্বাস করে মানুষ ভোট দেয় এবং তাকে যদি মুখ্যমন্ত্রী বানায়, তাহলে ধরে নিতে হবে যে মানুষ তার উপরে আস্থা রেখেছে, তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। কিন্তু যে ব্যক্তি সম্বন্ধে মানুষ কিচ্ছু জানলো না, জানতেই পারলো না যে সেই ব্যক্তিটা কে, তিনি তার মধ্যে কি গুণ রয়েছে, তার মধ্যে কি ইতিহাস রয়েছে ইত্যাদি কিচ্ছু জানতে পারলো না, তাকে হঠাৎ করে চাপিয়ে দিলে পরে এই ব্যক্তি তো জনপ্রিয় ব্যক্তি হলেন না, এই ব্যক্তি তো মানুষের কাছে পরীক্ষিত ব্যক্তি হলেন না। সুতরাং সেই ব্যক্তি মানুষকে কতটুকু দিশা দেখাতে পারবে, কতটুকু নেতৃত্ব দিতে পারবে, তা নিয়ে তো মানুষের মধ্যে মনের মধ্যে সন্দেহ তৈরি হবেই। আর অমিত শাহ যেটা ইঙ্গিতে দিয়েছেন যে বাঙালি হবেন, পরিবারতান্ত্রিক হবেন না এবং দুর্নীতিমুক্ত হবেন, তাহলে আপনার বাঙালি হলে আমরা ধরে নিতে পারি পশ্চিমবঙ্গে যারা আছেন এখন তাদের মধ্যে কেউ হবেন। এবার পরিবারতান্ত্রিক হবেন না বললে তো শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নাই, কারণ শুভেন্দু অধিকারী একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, তার পিতা আপনার শিশির অধিকারী বড় নেতা ছিলেন, তো শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী তাহলে মুখ্যমন্ত্রী হতে পারবেন না। আর দুর্নীতি মুক্ত হবেন নতুন মুখ্যমন্ত্রী, এই কথাকে যদি আমরা মেনে নিই তাহলে আপনার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগগুলো রয়েছে। তো সুতরাং শুভেন্দু অধিকারী আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রী হবেন না যদি বিজেপি অ্যাক্সিডেন্টালি জিতে বাংলায় ক্ষমতায় আসে, এটা অমিত শাহের কথা থেকে পরিষ্কার হয়ে যায়। তাহলে কে মুখ্যমন্ত্রী হবেন? সুকান্ত মজুমদার, তাকে তো দিল্লিতে কেন্দ্র সরকারেই ক্যাবিনেট মিনিস্টার করা হয়নি, মিনিস্টার অফ স্টেট করা হয়েছে। তার মানে যার ওপরে নরেন্দ্র মোদী ক্যাবিনেট মিনিস্টার বানানোর মতন যোগ্যতা আছে বলে বিশ্বাস করেন না, তাকে তো মুখ্যমন্ত্রী বানাবেন না। কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রে ক্যাবিনেট মিনিস্টার হওয়ার ডেফিনেটলি যোগ্যতা রাখেন, তাহলে সুকান্ত মজুমদার এখানে হিসাবের মধ্যে আসছেন না। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তাকে যদি মুখ্যমন্ত্রী বানানোর মতন হতো তাহলে তার নাম ঘোষণা করতে কোনো আপত্তি থাকতো না। দিলীপ ঘোষকে তো করবেন এরকম কোনো সম্ভাবনা কেউই, দিলীপ ঘোষ নিজেও পর্যন্ত মনে করেন না। তাহলে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে? এবং নেতার নামই যদি ঠিক না করতে পারে একটা দল, তাহলে মানুষের আস্থাটা কিভাবে অর্জন করতে পারবে? বাংলাতে এখনো পর্যন্ত বিজেপি তার যাত্রা শুরু করার পরে বা 1980 সালের পরে এখনো পর্যন্ত কাউকে বিজেপি তার মুখ হিসেবে তুলে ধরতে পারেনি। এমন কেউ বিজেপিতে উঠে আসেননি যিনি সারা বাংলার নেতা হিসেবে দিল্লিকে বোঝাতে পারবে যে আমাকেই একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে তুমি কল্পনা করতে পারো, আমি ছাড়া অন্য কেউ নেই, আমি পারবো বাংলার নেতৃত্ব দিতে এবং বাংলাকে সঠিক দিশা দেখাতে। তো এই রকম কেউ উঠে আসতে পারেনি। তার কারণে এই শেরনের বিপরীতে, এই বাঘিনীর বিপরীতে বিজেপি যদি শেষ মুহূর্ত পর্যন্ত কোনো মুখ না তুলে ধরতে পারে, তাহলে বাংলার মানুষ কার উপরে ভরসা করে ভোটটা বিজেপিকে দেবে? কার চেহারার দিকে তাকিয়ে মানুষ এত বড় সিদ্ধান্ত নেবে, এত বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেবে? আদতেই কি এই সিদ্ধান্ত মানুষ নেবে? যদি নেয় তারপরেও তাহলে এটা ইতিহাস তৈরি করবে। আর যদি মানুষ মনে করে যে ভাই বাঘিনী রয়েছে এখন মাথার ওপরে,
সবার কাছে নেতৃত্বে রয়েছে, সেই জায়গাতে আগামী দিনে মিয়াও মিয়াও করার মতন কাউকে আমাদের ওপরে চাপিয়ে দেওয়ার মতন কোনো ঝুঁকি, কোনো ঘটনা ঘটতে পারে, তার ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না, এই রকমটা যদি মানুষ মনে করে ফেলে, তাহলে তো 2026-এও নিরাশ হয়েই অমিত শাহ নরেন্দ্র মোদীকে আবার দিল্লিতে ফেরত যেতে হবে। এরকমটাই কি হবে এবার বাংলায়? কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।